প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে তিনজন অতিথি আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, আপনাকেও স্বাগত। আরও আছেন জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনাকেও স্বাগত জানাই। জাবেদ রাসিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। নির্বাচন তো সামনে, ফেব্রুয়ারিতে হবে বলে আমরা মনে করছি, বা নির্বাচন কমিশনও বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আপনার দল হিসেবে কি নির্বাচনের জন্য প্রস্তুত? দেখুন, আমরা দল হিসেবে প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি, এবং নির্বাচনের জন্য আমাদের যে সাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক কাঠামো কিংবা আমাদের যে তৎপরতা, সেটিও আমাদের আছে, যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু একটি বিষয় তো আমাদের দলের যে অবস্থান, সেটি আমি আবারও বলছি, আমাদের দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এর আগেও সরকারের তরফ থেকে, প্রধান উপদেষ্টার তরফ থেকে বারবার বলা হয়েছিল যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, কিন্তু সেটার সাথেও আমরা কিন্তু স্বাগত জানিয়েছিলাম। এর মধ্যে যে কোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই, সেটিও আমরা বলেছি। কিন্তু আমাদের যেহেতু রাজনৈতিক লড়াই রয়েছে একটি, সেটি হচ্ছে বিদ্যমান যে আমাদের রাজনৈতিক কাঠামোটা রয়েছে, যে সাংবিধানিক কাঠামো রয়েছে, রাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেটা সংস্কার, এবং একই সাথে বিগত প্রায় 17 বছর যাবৎ আমাদের উপর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল, সেই সরকারের নানা গুম খুন থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ, এবং একই সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর তারা যেভাবে নির্মম নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ছাত্র জনতার উপর তারা তাদের পুলিশ বাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন তাদের যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে মাঠে নামিয়েছিল, তাদের সকলের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, একই সাথে আওয়ামী লীগের যারা দোসর ছিল, তাদের সকলের বিচার কার্যক্রমটা দৃশ্যমান করার জন্য বা বিচার কার্যক্রমটা দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু দাবি জানিয়ে আসছি। তো আমরা মনে করি যে এই সরকার শুধুমাত্র নির্বাচন করার জন্য আসেনি। যদি নির্বাচন করার জন্য আসতো তাহলে 1.5 বছর সময় কেন, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারতেন। যেহেতু সরকার ক্ষমতা গ্রহণের পরই তারা বলেছিল তাদের মূল এজেন্ডা হচ্ছে সংস্কার করা, কিন্তু সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছে তারা দ্বিতীয় অধ্যায় শুরু করেছে, সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেটা মূল হচ্ছে নির্বাচন। তাহলে প্রথম অধ্যায়ের আসলে অগ্রগতি কী, বা প্রথম অধ্যায় থেকে জাতি কী পেল এই সরকারের কাছ থেকে? যে সংস্কারের কথা এই সরকার বলে আসছে প্রথম থেকে, যে সংস্কারের ম্যান্ডেট জনগণ এই সরকারকে দিয়েছে, কিংবা এই বিচার প্রক্রিয়ার জন্য যা যা করা দরকার, সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব কিছু জনগণ এই সরকারের পেছনে দিয়েছে। তো 1 বছরে সরকারের এই কাজের আসলে অগ্রগতি কি, দৃশ্যমানতা কি, বা এখানে সরকারের সফলতার জায়গা কোথায়, সেটা নিয়ে আপনার প্রশ্ন আছে? সেটা নিয়ে আমাদের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, আপনার দৃষ্টিতে সরকার কতটা সফল, সেটা নেক্সট টাইমে আপনার কাছে জানতে চাইবো। আমি অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে জানতে চাই, আপনারা আপনাদের দলের পজিশন থেকে তো নির্বাচনের কথা বলেই আসছিলেন, ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন আপনারা চান, সেটাও বলেছিলেন, এবং যেটা বলেছেন যে সংস্কার এবং বিচার তার দৃশ্যমান অগ্রগতি, যেটা ডক্টর ইউনূসও বলেছে। আপনাদের দিক থেকে এই যে নির্বাচনের যে ঘোষিত সময়, এর আগে আপনাদের প্রত্যাশা অনুযায়ী সেই অগ্রগতি কি হচ্ছে বলে মনে হয় আপনার? দীপ্ত টিভির আজকের এই দেশ ভাবনা অনুষ্ঠানের সঞ্চালক সহ আমাদের অতিথিবৃন্দ, সম্মানিত দেশবাসী, যেই প্রশ্নটি আপনি আমাকে করেছেন, যে প্রত্যাশার জায়গায় যদি আমরা এক কথায় বলি, সেটা কাঙ্ক্ষিত মানের নয়। 2024 সালের 8ই আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, তাদের কাছ থেকে শুধু রাজনৈতিক দল নয়, দেশের জনগণেরও প্রত্যাশা অনেক ছিল। কিন্তু আমরা যদি সেই প্রত্যাশাকে আমরা ক্যাটাগরিক্যালি আমরা মূল্যায়ন করি, সেটা সন্তোষজনক বলার কোনো সুযোগ নেই। এবং একটা জাতীয় নির্বাচন হওয়ার পূর্ব মুহূর্তে দেশের যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল দিকে থাকা প্রয়োজন, সেটা কিন্তু এখনও লক্ষণীয় নয়। আমাদের দলের পক্ষ থেকে আমাদের আমির বরাবরই নির্বাচনের ব্যাপারে বিষয় বলে এসেছেন, এবং জামাতের আমির নির্বাচনের প্রথম যে সময়টা বলেছেন,
ঈদুল ফিতর রমজানের পূর্বে সেই সময়টাই ধরে সরকার নির্বাচন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্র যেভাবে সংস্কারের প্রতি দেশের মানুষের সমর্থন ছিল, ঐক্যমত্য কমিশন বেশ তারা বসেছেন, তারা এখনও পর্যন্ত আসলে আমরা সংস্কারের কোন দিকগুলো জাতি পেল সেটা স্পষ্ট আসলে নয়। বিচারের দিকটাকেও যেটা আমরা দেখলাম ট্রাইব্যুনালে, সেখানে নানাবিধ প্রক্রিয়া চলছে। এখন ইলেকশনের দিকে দেশ চলে যাচ্ছে, 6 মাস পরে নির্বাচন হবে দেশে। তার আগে বিচার প্রক্রিয়াটা কতটুকু হবে, আদৌ আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পাবো কিনা, এটা সবারই এখন সন্দেহ তৈরি হয়েছে। হয়তো সরকার এভাবে একটা সময় নিয়ে একটা পর্যায়ে বলে আমরা সুযোগ পাইনি, পরবর্তীতে গভর্নমেন্ট এসে করবে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার 3টা জায়গাতেই তাদের সফলতা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না। জনগণের ম্যান্ডেট তারা যেভাবে পেয়েছিল, আসলে ম্যান্ডেট বলতে হলো দেশের মানুষ যেভাবে 24-এর 5ই আগস্টকে উদযাপন করেছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু এই সরকার ক্ষমতায় এসেছে। তাদের তো অনেক সুযোগ ছিল, কিন্তু কেন যেন সরকার তার সুযোগ কাজে লাগাতে পারেনি। আমরা দেশের মানুষ চেয়েছি 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দেশের এমন কোনো জায়গা নেই যেটা আওয়ামী লীগ ধ্বংস করে যায়নি। নির্বাচন ব্যবস্থা দেশের সব অর্গান তারা শেষ করে দিয়েছে। দেশের দুর্নীতি লুটপাট থেকে শুরু করে এমন কোনো দিক নাই যেটা আসলে বলে আমরা শেষ করতে পারি। সেটা শেষ করা যাবে না, কিন্তু আপনাদের মূল কথা হলো যে প্রত্যাশা ছিল বিচার এবং সংস্কার নিয়ে, সেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। নির্বাচন দ্বিতীয় পর্যায়ে চলে এসেছে, 6 মাস সময়ে সেটা হবে কিনা আপনার সন্দেহ দেখা দিচ্ছে। আপনার কাছে আসবো রাখবেন শহীদুল ইসলাম বাবুল, আপনার দল বিএনপির কাছে সংস্কার এবং বিচার কতটা গুরুত্বপূর্ণ? সংস্কার আর বিচার গুরুত্বপূর্ণ বলেই তো আমরা মাসের পর মাস সংস্কার নিয়ে কথা বলেছি, বসেছি, কোঅপারেট করেছি, ক্লোজলি এনগেজড হয়ে আলোচনা করেছি। এবং এই আলোচনা এবার না, আমরা 2022 সাল থেকে করেছি সংস্কার নিয়ে আলোচনা, এবং তখন কেউ এটা চিন্তাও করেনি। অনেকগুলো সংস্কার ইস্যু নিয়ে। তো আমাদের কাছে সংস্কারটাও যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে বিচারটাও গুরুত্বপূর্ণ। আর বিচারের যে বিষয়টা, বিচার তো আসলে এটা সরকার ঠিক করে দিতে পারে না। বিচার হলো সরকার বিচারের ট্রাইব্যুনাল করতে পারবে, বিচারের কাজ বিচারকরা করবে, সেটা সময়ও আমি নির্ধারণ করে দিতে পারবো না। সরকারের কাজগুলো সরকার করেছে কিনা বা আরও বেশি ট্রাইব্যুনাল প্রয়োজন ছিল কিনা সেই বিষয়ে একটা কথা আছে। যেখানে এত অপরাধী এই ফ্যাসিস্ট রিজিমের, সেখানে আরও বেশি ট্রাইব্যুনাল প্রয়োজন ছিল বা আরও আগে ট্রাইব্যুনাল করবার প্রয়োজন ছিল, এটা অবশ্যই একমত। এই বিষয়ে ন্যূনতম কোনো গাফিলতি সরকারের থেকে কাম্য নয় ফ্যাসিস্ট, কিন্তু এখানে গাফিলতি আছে তারা যেটা বলেছে, বা এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। আমি তো মনে করি 1 বছরের মধ্যে আমরা সংস্কার শেষ করে বিচার একটা দৃশ্যমান পর্যায়ে আমরা রেখে এবং আমরা নির্বাচনও শেষ করে ফেলতে পারতাম যদি করিতকর্মা সরকার হইতো। যদি করিতকর্মা, এই জায়গায় একটা অবশ্যই ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। সরকারের নানান শ্রেণী পেশার মানুষ এখানে সংযুক্ত, তাদের বয়স, বাস্তবতা, সুস্থতা, অসুস্থতা বা সাহস, শক্তি বা ইচ্ছা শক্তি বা স্পিড, সেই জায়গায় ঘাটতি অবশ্যই আছে। সেটা একটা দিক। আর একটা দিক হলো যে নির্বাচন তারা দিচ্ছে, বলছে ফেব্রুয়ারির মধ্যে হবে, তখন 1.5 বছর হয়ে যাচ্ছে একটা সরকারে। এটা 1.5 বছরটা খুব বেশি সময় হয়ে গেছে বলে আমি মনে করছি। এবং শুধু 1.5 বছর না, আপনি 3 বছরও যদি দেন, তাদের যে কাজের গতি, খুব একটা অগ্রগতি তারা করে ফেলতে পারবে নানান জায়গায়। তারাও যেটা বলেছে, একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে, আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, দিনে দিনে খারাপই হচ্ছে। এই সরকার আরও থাকলে আরও খারাপ হবে। তারপরে আপনার অর্থনীতির অবস্থা খুবই বাজে একটা অবস্থা। স্বাভাবিক, এটা তো অর্থনীতি হতেই পারে, কারণ যারা দাতা গোষ্ঠী, আন্তর্জাতিক সংস্থা, তারা তো এরকম অনির্বাচিত বা কি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে তারা করবে না, তাদের পাশে থাকবে না, এটা স্বাভাবিক বাস্তবতা আছে। তো এইসব প্রেক্ষাপট মিলে আমরা মনে করছি সরকারের যেটা সফলতা বলেন, আবার সফলতাও আছে। সফলতা হলো কি, যে যেমন ধরেন বিগত আমলে গুম খুনের আতঙ্ক থাকতো, আমরা এখানে টকশো করলে নিচে বের হইতে পারতাম না, কথা বলার মতো একটা পরিবেশ হয়েছে, গণমাধ্যমের প্রাণ খুলে সবাই কথা বলতে পারছে। ওই গুম খুনের এটা খুবই একেবারে সীমিত হয়ে গেছে, যে যার মতো আন্দোলন করতে পারছে, এটা যেমন একটা দিক। আবার দুর্নীতি কমেছে। দুর্নীতি তো কমেনি আসলে, দুর্নীতি তো শুধুমাত্র মন্ত্রী এমপির দুর্নীতি না, দুর্নীতি তো সরকারের প্রত্যেকটা অঙ্গের, পুলিশ,
সিভিল সোসাইটিতে যারা কাজ করেন, তারপরে আপনার এনবিআর, তারপর বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, ওই জায়গায় যে খুব একটা কমেছে তা না, তবে সরকারের লোকেরা টাকা পাচারটা কমেছে, এটা সত্য। টাকা পাচার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কমেছে, এবং জবাবদিহিতা কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সব মিলে কিন্তু আমরা আরও অবশ্যই আরও ভালো আশা করেন। আমি জাবেদ হাসিন আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্ন উত্তরটা নিয়ে আমরা বিরতিতে যাব, তারপর আপনাদের কাছে আসবো। সেটা হলো আপনি যেটা বলছিলেন যে প্রথম অধ্যায় জনগণ কি পেল অন্তর্বর্তী সরকারের কাছে, দুজনেই কিন্তু খুব একটা সন্তুষ্ট না, এবং নিঃসন্দেহে হয়তো আপনিও সন্তুষ্ট না। সেটা একটু বলে যদি বলেন, যদি যে 6 মাস আছে নির্বাচনের আগে, সেই প্রত্যাশিত অগ্রগতি যদি না হয় এই যে বিচার এবং সংস্কার, তখন এনসিপির অবস্থান কি হবে? দেখুন, এনসিপির ক্ষেত্রে আমরা বরাবরই বলে আসছি, নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচনকে স্বাগতও জানিয়েছি, কিন্তু একই সাথে আমরা কিন্তু একটা কথা বলেছি যে জুলাই সনদ হতে যাচ্ছে, সেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কিভাবে সেটা বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়নের সাথে সাথে সেটার ভিত্তিতে নির্বাচন হবে কি না, এখানে অনেকগুলো প্রশ্ন জড়িত আছে। একই সাথে আরেকটা জিনিস যেটা দুই সহ আলোচকই বললেন, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাটা, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে দিনকে দিন, সেটা যদি ঠিক মতন এখনই সামাল দেওয়া না যায়, সেটা নির্বাচন অবধি গেলে সেটা কোন পর্যায়ে যাবে, সেটা নিয়েও আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বর্তমানে জোর দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়নের উপর। জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে, এবং সেটা এই অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে, এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। এটাই হচ্ছে আমাদের এখন দাবি। এখন সেই দিক থেকে সরকার জুলাই সনদ নিয়ে কী অবস্থান নেয় তার উপরে আসলে আমরা চিন্তা ভাবনা করব, নির্বাচন নিয়ে আমাদের অবস্থান কি হবে। জুলাই সনদের এটা দেখে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে, সেটা এই অন্তর্বর্তী সরকার কিভাবে বাস্তবায়ন করবে। যেহেতু জুলাই সনদে কিছু কিছু বিষয় চলে আসছে, যেগুলো ধরেন সাংবিধানিক সংস্কারেরও প্রয়োজন আছে, কিছু কিছু বিষয়ে সব দল একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ধরেন বিএনপি বা অন্যান্য দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো কিভাবে সমাধান হবে, এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আমাদের করে কিছু বলা হয় নাই। সেই জিনিসটা যদি আমাদেরকে জানানো হয়, কিংবা সেই নিয়ে সরকারের সিদ্ধান্তটা কি, তার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী অবস্থান কি হবে। আচ্ছা, আমার মনে হয় জুলাই সনদ নিয়ে যেহেতু আলোচনা আসলো, আপনাদের দুজনের কাছেও এটা জানতে চাইবো, আসলে জুলাই সনদের কি হবে। আমার মনে হয় একটু আপনার কাছে জিজ্ঞাসা করেই বিরতিতে যাই। জুলাই সনদের যে পর্যায়ে এসেছে এত আলোচনার পরে, আসলে এই যে বিভিন্ন দলের তো বিভিন্ন মতামত দিয়ে, তারপর নোট অফ ডিসেন্টও আছে, এখন তাহলে এই ডকুমেন্ট গুরুত্ব কতটুকু, যদি এটা আইনের ভিত্তি না থাকে? আপনারা বলেছেন আইনের ভিত্তি থাকতে হবে, এনসিপি বলছে আইনের ভিত্তি থাকতে হবে, তো আসলে এটা নিয়ে কি হবে এখনো তো বোঝা যাচ্ছে না। যে আপনি ঠিকই বলেছেন, জুলাই সনদ নিয়ে দাবি তো অনেক আগ থেকেই, রাজনৈতিক দলগুলোরও দাবি, দেশের মানুষেরও দাবি, যারা আমরা সংস্কার দেখতে চাচ্ছে। কিন্তু কেন যেন সরকার একটা দৃঢ়গতি অবলম্বন করছেন। আমরা মনে করি সরকারকে যদি তাদেরকে একটা ভালো ইলেকশন তারা করতে চান, সেই জুলাই সনদকে বেস করেই করতে হবে, এবং জুলাই সনদের যে দিকগুলোতে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলো, মতানৈক্য থাকবেই, মতানৈক্যটাই ডেমোক্রেসির সৌন্দর্য, সবাই একমত কখনো হবে না। আপনার কাছে একটা প্রশ্ন করি, একটা ফলো আপ কোশ্চেন এটা নিয়ে। ধরুন যে বিষয়গুলো, ধরুন অনেকগুলো বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে বা আপনারা দিয়েছেন, আলোচনা হয় নাই, যে গুটিগত বিষয় হয়েছে, এইটার উপর ভিত্তি করে একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে? আমি মনে করি এই কয়টা ভিত্তি না, যেগুলো মৌলিক দিক, যেগুলো আলোচনা এসেছে, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছেন, কেউ পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন, যদি দেশের জন্য যেগুলোকে আমরা উপযুক্ত মনে করব, প্রয়োজন মনে করব, প্রয়োজনের সঙ্গে গণভোট নেই। আমরা তো মনে করি গভর্নমেন্টের তারা একটা ক্ষমতা পেয়েছেন, যদি তারা ম্যান্ডেটটাকে কাজে লাগাতে না পারেন, সাহস না, তারা গণভোট নিতে পারেন। কিন্তু দেশের প্রয়োজনে অবশ্যই বাংলাদেশের মানুষ চায় না নেক্সট ইলেকশনটা আমাদের আর কোনো কারচুপি হোক, কিংবা কোনো জালজালিতে হোক, কিংবা নির্বাচন ব্যবস্থা আবারও আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে যাক। এই জন্য আমরাও দেশের মানুষও চায় যে জুলাই সনদে যা হবে তার আইনি ভিত্তি দিতে হবে। এটাকে আপনি সনদ করবেন, আইনি ভিত্তি দেওয়া হবে না, কিংবা তার ভিত্তিতে ইলেকশনের হবে না, তাহলে আলটিমেটলি জুলাই সনদ কাগজে কলমে থাকবে। আইনি ভিত্তিটা কিভাবে হতে পারে? সংবিধানের করতে পারেন,
যেভাবে এই আলোকে হয়, যেমন আপনি প্রজ্ঞাপন জারি করতে পারেন, তারা নেক্সট গভর্নমেন্ট তারা এসে তারা এক্সিকিউশন করবে, কিন্তু কোনো প্রজ্ঞাপন না কিন্তু করে যেগুলো আপনার একমত হয় নাই, আপনার সেটা সরকার গভর্নমেন্ট দিতে পারে। কোনোটা 90% একমত, কোনোটা এগুলো থাকবে। এক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। সব দল কখনো একমত আসলে হবে না, কারণ সবাই দলীয় দৃষ্টিভঙ্গি আছে, যার যা পলিটিক্যাল তার স্ট্যান্ড তারা নেবেন। এক্ষেত্রে গভর্নমেন্টকে যেটা দেশের জন্য কল্যাণকর সেই জায়গায় সাহস নিয়ে পদক্ষেপ নিতে হবে মনে করি সেটা আমরা। শহীদুল ইসলাম বাবুল, জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান কি, বিশেষ করে যেটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে? শোনেন, জুলাই সনদ যেটা বা এই সংস্কার যেটা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্মের পরে আমি মনে করছি, এবং গ্লোরিয়াস ঘটনা। এরকম ঘটনা বা এরকম ঐক্যমত্য বা এতগুলো সিদ্ধান্ত একসাথে বাংলাদেশের পজিটিভ ডিসিশন কোনোদিন হয়নি। এতগুলো রাজনৈতিক দল এতদিন আপনি মান্নান বইয়ের আলোচনা দেখেছেন, হ্যাঁ, তারপরে কি জলিল সাহেবের আলোচনা দেখেছেন, তারানকর সাহেব এসেছিলেন তার আগে, আর জাতিসংঘের প্রতিনিধি, সব মানে একদম পণ্ড আলোচনা। বাট এই আলোচনাটাকে আমি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আলোচনা মনে করি, যে এত শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তিবাদী এবং এত সব বিষয়ে আমরা খুব কাছাকাছি বা ঐক্যমত্য হয়ে গেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে সমস্ত নেতিবাচক ঘটনার মধ্যে এটা একটা ইতিবাচক ঘটনা বলে আমি অবশ্যই মনে করি, এবং এর যুক্তিসঙ্গত কারণ আছে। আর আপনি যেটা জুলাই সনদের কথা যেটা বলছেন, এটা মূলত ছাত্রদের দাবি ছিল, আমরা সমর্থন দিয়েছি। আমরা এই জুলাই সনদের ব্যাপারে আমরা স্পষ্ট সমর্থন দিয়েছি। বিএনপি ওখানে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে 2 মাস আগে, আরও 7 মাস আগেও সেটা বলা হয়েছে। যাই হোক, এবং এটার যে তারা যেটা চেয়েছে, এর আইনি ভিত্তি বা এই আন্দোলনের যে বৈধতা, এইটার বিষয়ে এটা আইনি ভিত্তিও হবে, সংবিধানেও অন্তর্ভুক্ত হবে, এই বিষয়ে পরিষ্কার। এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে, আমার ভাই যেটা বললো আতিক, যে কি বলছো, একটা করতে পারে কি, ওই আইনি ভিত্তি প্রজ্ঞাপন দিতে পারে। এই প্রজ্ঞাপনের কোনো ভ্যালু নাই, এই প্রজ্ঞাপনের ভ্যালু শূন্য। মনে আপনি একটা সরকারি প্রজ্ঞাপন দিয়ে দিলেন, এটা সংবিধানের কাছে, আইনের কাছে টিকবে না। হ্যাঁ, একদম না টিকলে কিচ্ছু আসা যায় না। তার চাইতে আমি যেটা মনে করি, এই যে রাজনৈতিক দলগুলো একটা আলোচনা করলো, ঐক্যমত হইলো, চার্টার তৈরি, স্বাক্ষর করলো, এইটার মূল্য এর চাইতে অনেক অনেক গুণ বেশি, আইনেরও বেশি। ওইটা বলবেন না। 3 জোটের রূপরেখা আর 2025 সালের এই যে ঐক্যমত্য কমিশন এবং সমস্ত রাজনৈতিক দলের যে চার্টার, এর মধ্যে হাজার যোজন পার্থক্য। 3 জনের রূপরেখা তখন কোনো চার্টার হয় নাই, তখন কোনো আলোচনার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে দিনের পর দিন কথা হয় নাই, কেউ সংস্কারের কথাও আগে বলে নাই, সংস্কার কমিশনও ছিল না। হ্যাঁ, তখনকার প্রেক্ষাপট, এবং 3 জোটের অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, যেমন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, সবগুলো বাস্তবায়ন হয় না। এটা হলে ভালো হতো, কিন্তু আপনি 90 সালের সেই ঘটনা, 3 জোটের যে রূপরেখা আর এখনকার ঘটনা, এটা সম্পূর্ণ পার্থক্য আছে। আমি তো মনে করি আপনি যদি হাসিনাকে এনেও বসাই দেন, হাসিনাও এটা মানতে বাধ্য। এবং আমি মনে করি সংবিধানের চাইতে, আইনের চাইতে, প্রজ্ঞাপনের চাইতে এটা 1000 গুণ বেশি মূল্যবান, এবং এটা ভায়োলেট করবার ক্ষমতা কারণে, যদি ভায়োলেট কেউ করে তাকে আবার জাতির সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং শুধু তাই না, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট করছি, এটাও কেউ ফেলে দিতে পারছে না। ইচ্ছা করলে কোনো সংসদ, কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ফেলে দিতে হলে গণভোটের কাছে কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে ফাইনালি, সেই অপশনও আমরা তৈরি করে রাখছি। এবং আপনি যদি এটা ফেলে দেন, আপনি যদি কেয়ারটেকার সরকারের অধীনে আগামী একটা নির্বাচন ফেস করেন, আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করতে পারেন। সেই জন্য ঘরপোড়া গরু দেখলেই ঠিক আছে আমরা ভয় পাই, ঠিক আছে, সিঁদুরে মেঘ দেখলেই যেমন আমরা ভয় পাই, কিন্তু সব কিছু নিয়ে আতঙ্ক হওয়া, সবাইকে সন্দেহ করা, সব কিছু নিয়ে অবিশ্বাস করাও কোনো কাম্য না। এছাড়া কোনো পথ তো নাই আমার। আপনি যে এটার আইনি বৈধতা দিবেন চার্টার, তাছাড়া প্রধান উপদেষ্টা একটা সুস্পষ্ট বক্তব্য আছে যে জুলাই আমরা যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলা, আমার পরিষ্কার মনে তিনি বলেছেন যে এরা জাতিক যেটা বললো সবাই একমত হবে না, অবশ্যই একমত হবে না। আবার আমরা অনেকগুলো বিষয় একমত হয়ে গেছি, মৌলিক অনেকগুলো বিষয়। কি কি বিষয় সেটা আমি আপনি চাইলে বলবো। খুব কম বিষয়ে আমরা অনৈক্য হয়েছি, খুব কম বিষয়ে, শুধুমাত্র একটা পিয়ারের যে ইস্যুটা এটা ছাড়া আর কোনো বিষয়ে মৌলিক বড় কোনো বিষয় এর চাইতে বড় বড় বিষয়ে আমরা একমত হয়ে গেছি। প্রধানমন্ত্রী 2 টার্মের ক্ষমতা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য, জুডিশিয়ারি সংস্কার, দুদক
যুবকের সংস্কার, আপার হাউস, তারপরে লয়ার হাউস, তারপরে নারী কোটার সমস্ত কিছু নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ম্যাক্সিমাম 90%, 95%। হ্যাঁ, তাহলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে, 40টা রাজনৈতিক দল, ভাগ্য ভালো 40 মত হয় নাই, হ্যাঁ, যেসব বিষয়ে একমত হবে সেগুলো আমরা একটা চার্টার করে দেবো এবং জাতিকে জানাবো যে এই বিষয়ে বিএনপি একমত না, এই বিষয়ে জামাত একমত না, এই বিষয়ে এনসিপি একমত না, আর বাকি যেগুলো একমত হবে বা খুব কাছাকাছি হবে সেগুলো আমরা চার্টার হিসেবে সবার স্বাক্ষর নিয়ে করে দেবো। এছাড়া তো আপনার আর কি পথ আছে আমি জানি না। জাভেদ রাসিন, আপনার কাছে যেটা এখন জানতে চাই সেটা হলো, আপনারা বারবার বলে আসছেন যে পুরনো রাজনীতি বাদ দিয়ে নতুন বন্দোবস্ত করতে হবে, নতুন রাজনীতিতে আসতে হবে। আপনাদের দলটা একদম নতুন একটা দল এবং এই সম্মুখ সারিতে থেকে আপনারা একটা ফ্যাসিস্ট সরকার পতনের নেতৃত্ব দিয়েছেন। আপনাদের কাছে হয়তো জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু এই যে গত 6 মাসে আমি একটা পত্রিকায় নিউজ দেখলাম যে এনসিপির কেন্দ্রীয় 10 নেতাকে শোকজ আপনারাই করেছেন, বিভিন্ন রকম অভিযোগ, কাউকে কাউকে অব্যাহতিও দিয়েছেন। তো একটা নবীন একটা দলের এই অবস্থা দেখে কেন, এবং নানা রকম অভিযোগ, নৈতিক স্খলন থেকে আরম্ভ করে চাঁদাবাজি, মানে বিভিন্ন রকম, এইটা কেন, যারা এইরকম একটা ফ্যাসিস্ট সরকারের পতনে নেতৃত্ব দিয়ে আসলো সম্মুখ সারিতে থেকে, মানে বিষয়টা কি? এখন আমি যদি বলি, ধরেন আপনি চাঁদাবাজির কথা যদি বলেন, আমাদের কয়টা চাঁদা, আমি এটাকে অবশ্যই সমর্থন করি না যে চাঁদাবাজির ঘটনা আসাই উচিত না একটা দলে, একটা পার্টিতে। একটা পার্টির লোকজন, নেতৃবৃন্দ কেন চাঁদাবাজির সাথে জড়িত হবে? যারা জড়িত হয়েছে তারা খুবই নিন্দনীয় কাজ করেছে, তারা অপরাধ করেছে সোজা বাংলায়। এখন আমার কথা হচ্ছে, আপনি কয়টা চাঁদাবাজির ঘটনা আমাদের এনসিপিতে দেখতে পান? অথচ হাজার হাজার ঘটনা কিন্তু অন্য রাজনৈতিক দলের আছে। আপনি শোকজের কথা বলেছেন, আছে, হ্যাঁ, কিন্তু আমি সেটা বলছি, আমি আসছি সেই কথায়। ধরুন শোকজের কথা বলেন, শোকজের ক্ষেত্রে আপনি 10টি শোকজের কথা বলেন, তার মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের সাংগঠনিক ব্যাপারের শোকজের কথা আসছে। শুধুমাত্র 2টি বিষয়ে আপনার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, আমার যতটুকু মনে আছে, দুজনের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগে তাদেরকে শোকজ দেওয়া হয়েছে এবং অব্যাহতি দেওয়া হয়েছে দল থেকে। এবং সেই ক্ষেত্রে দল কিন্তু একদম জিরো টলারেন্স নিয়েছে দুর্নীতির যে কোনো অভিযোগের প্রেক্ষিতে। আরও নানান অভিযোগের কথা আসছে, মিডিয়াতে আসছে, যেগুলোর অধিকাংশই সত্য না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেগুলো আসলে মিডিয়ার প্রপাগান্ডা। আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে, আমি কিন্তু প্রথমেই বলছি চাঁদাবাজি একটা অপরাধ, একটা ঘৃণ্যতম অপরাধ, এবং আমরা এটার বিরুদ্ধে কিন্তু আমাদের দলীয় অবস্থান আছে। কিন্তু তারপর আমাদের দলে যারা যারা জড়িত হচ্ছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে অন্য যারাও, এই পুরো যে আপনি বলছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, আমরা এই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে কথাটা বলছি এই কারণে, ধরেন একটা রাজনৈতিক দলে যে বিশাল নেতাকর্মী থাকে, তারা কিভাবে চলে, তাদের 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 আয়ের উৎসটা কি? তাদের আয়ের উৎসটা কিন্তু রাজনীতি। তো রাজনীতি কি একটা বিজনেস যেখান থেকে তারা কোনো ব্যবসা করে তারা আয় ইনকাম করছে এখান থেকে? না, তাদের এই ইনকামের মূল জায়গাটাই কিন্তু চলে এই চাঁদাবাজি এবং এই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, এসবের মাধ্যমেই কিন্তু এই নেতাকর্মীদের একটা বিশাল অংশ পরিচালিত হয়। তো আমরা কিন্তু এই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের বিপক্ষেই কথা বলেছি, যে আমরা বলেছি এই ধরনের রাজনৈতিক বন্দোবস্তে যেখানে আমার টাকা দিয়ে লোকজনের, কেন আমার হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী এনে আমার মিছিলে শোডাউন করতে হবে? মানুষ তো এমনি আসার কথা, যদি আমার রাজনৈতিক মতাদর্শ পছন্দ হয়, আমার ভীষণ যদি মানুষের পছন্দ হয়, মানুষ এমনি আসবে। কিন্তু এই যে ধরেন আমাদের এখানে প্রচুর নেতাকর্মী, বুর্জোয়া যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আছে আমরা, সেখানে আমাদের দল চালাতে গেলে নেতাকর্মী লাগে। এখন সেই নেতাকর্মীকে তো তার তো টাকা পয়সা লাগবে, তার তো চলতে হবে মাস শেষে, এটা বাস্তবতা, এটা কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন তারা কিভাবে চলবে? তখন তারা চাঁদাবাজির সাথে জড়িত হচ্ছে। আমরা এই কারণে বলছি যে আমরা এই রাজনৈতিক বন্দোবস্ত চাই না, আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে মানুষ রাজনৈতিক কারণে রাজনীতি করবে, তারা মানুষের ভাগ্য বদলের জন্য রাজনীতিটা করবে। এর মধ্যে আমাদেরও কিছু কিছু লোকের সাথে জড়িত হয়ে গেছে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু যারা জড়িত হচ্ছে তাদের সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই চাঁদাবাজি সংখ্যাটা কিন্তু অন্য দলের সাথে যদি আপনি তুলনা করেন, সেটা একেবারেই ন্যূনতম যদি আমরা বলি, কিন্তু সেটারও আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা আমরা যে কোনো ধরনের এই ধরনের অভিযোগ আসবে আমরা সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। যে অ্যাডভোকেট আতিকুর রহমান, এই হঠাৎ করে যেহেতু এই প্রশ্নটা আসলো, আপনার কাছেও জানতে চাই যে আসলে সবাই বলে যে রাজনীতি কি একটা ব্যবসা, তাদের আসলে আয়ের উৎস কি? জামাতের আসলে আয়ের উৎসটা কি? দেখেন, জামাতের আয়ের উৎস, আমরা যারা জামাত ইসলামী করি সবাই আমরা জামাতকে টাকা দিই। ধরুন যিনি জামাত ইসলামী রুকন হন সর্বোচ্চ মানের,
এটি আমাদের প্রতি সংগঠনের এক ধরনের নির্দেশনা। তিনি যা আয় করবেন তার 5% তিনি সংগঠনের ফান্ডে দান করবেন। রোকনদের ক্ষেত্রে অনেকটা বাধ্যতামূলক বলা যায়, এবং রোকনরা এই কমিটমেন্ট দিয়েই তারা রোকন শপথ নিয়ে থাকেন। বাকিদের ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল আছে, কেউ বেশিও দেন, কেউ কমও সেখানে দিতে পারেন। তার মানে জামাত ইসলামীতে একদম সাপোর্টার থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবাই প্রতি মাসে, এবং যেটা আমরা করি আমাদের মাসের প্রথম ব্যয়টা শুরু হয় আমাদের সংগঠনকে ডোনেট করে, এরপরে বাকি খরচ করে থেকে সে। তো যে সংগঠনের লাখ লাখ নেতা কর্মীরা প্রতি মাসে তার আয়ের একটা অঙ্গ সংগঠনকে দিয়ে দেয়, সেখানে আমাদের আসলে অস্বচ্ছতার কোনো কিছু সেখানে নেই, বাড়তি কিছু যেতে হয় না। দ্বিতীয়, যারা জামাত ইসলামী করেন আপনি দেখবেন যে বড় অংশেরই কিন্তু নিজস্ব পেশা আছে। তিনি তার চাকরি করেন, বাকি সময় তিনি সংগঠনকে সময় দেন, একদম মানে কোনো তার পেশা নাই, তার কোনো আইডেন্টিটি নাই, তিনি এরকম সংখ্যাটা খুবই কম। আমাদের বলা যায় যে বড় অংশই নেতা কর্মী সবাই যা যা প্রফেশন নিয়ে সেখানে থাকেন। আমাদের ব্যাপারে অভিযোগগুলো কোথাও আসলে আসার সুযোগ নেই, এবং আমাদের দলের অর্থনৈতিক হিসাবেও খুবই স্বচ্ছ। এটি জবাবদিহিতা প্রতি মাসে আছে, যার যার বলয়ে তিনি প্রতি মাসে রিপোর্টিং সিস্টেম আছেন, জবাবদিহিতা আছেন, কোথায় খরচ কম হলো বেশি হলো, এবং অডিট সিস্টেমও কিন্তু আমাদের আছে। জামাত ইসলামী অডিটের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, একদম ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত অডিট হয়, মন্তব্য হয়, সেখানে নির্দেশনা দেওয়া হয়, যদি কোনো ভুল হয়ে থাকে ভুলটা যাতে কারেকশন সেভাবে সংগঠন ডিরেকশন সেখানে দিয়ে থাকে। ধন্যবাদ। অন্য প্রসঙ্গে আবার আসবো, এই প্রসঙ্গটা শেষ করি। শহীদুল ইসলাম বাবুল, আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোতে সবাই তো নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব দিয়েছে, বিএনপিও দিয়েছে। তো দেখলাম যে সেখানে বেশ ভালোই ইনকাম হয়েছে, খরচ বরং কম হয়েছে। তো রাজনৈতিক দলের আসলে বিশেষ করে বিএনপির আয় কীভাবে হয় আর খরচ কোথায় হয়? শোনেন, আমি বলি, ওরা তারা যেটা বললো অসত্য বলে নাই, সবাই ঠিকই বলেছে। আয় কিভাবে হয়, আমাদের একটা চাঁদার ব্যবস্থা আছে ফ্রম টপ টু বটম। অনেকে দেয়ও না এই চাঁদা, এটাও সত্য। আবার অনেকে দেয়, আবার অনেকে বেশিও দেয়। হ্যাঁ, পার্টে আমাদের দলের যারা বিত্তবান মানুষ আছে, বিশেষ করে প্রবাসে যারা থাকে, তারা বিভিন্ন সময় আপনি দেখেন না, আমরা ঝড় ঝঞ্ঝা, বন্যা, বনশ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বা ক্রাইসিস বা কাউন্সিল, সবসময় আমরা একটা ডেস্ক খুলি, ওপেন, হ্যাঁ, ডেস্ক খোলা একটা কমিটি করা হয় যে এখানে কারা কারা অনুদান দিতে পারে, সহায়তা করতে পারে দলের প্রয়োজনে। বিপুল সারা পাই আমরা, বিভিন্ন সময় আমরা দেখেছি। এর বাইরেও, যেটা সত্য, এর বাইরেও কেউ কেউ এসে বিভিন্ন সময় দেশে বিদেশে যারা বিত্তবান মানুষ, তারা দলের প্রয়োজনে দলের ফান্ডেও টাকা দেয়। এটাও তো অস্বীকার করবার উপায় নেই। এখন আপনি আসেন, এভাবেই চলে দল। এখন আপনি আসেন রাজনীতিবিদ কিভাবে চলে, চমৎকার একটা প্রশ্ন। দেখেন, রাজনীতিবিদ, ওই যে জামাত ইসলামের যারা, তারা বেতন দেয় কিনা আমি জানি না, বা অন্য রাজনৈতিক দলের, একজন ফুল টাইমার পলিটিশিয়ান, একজন পূর্ণাঙ্গ পরিপূর্ণ 20 ঘন্টা 18 ঘন্টা রাজনীতি করে এরকম মানুষ বাংলাদেশে শয়ে শয়ে হাজার হাজার আছে, কেন্দ্রে এবং জেলা লেভেলে বিভিন্ন রাজনৈতিক দলে। উনি কখন ব্যবসা করবেন? ব্যবসা যদি থাকেও দলকেই তো সময় দেয়। এর এগেনস্টে দল বা রাষ্ট্র, এটা তো ঠিক, রাজনীতি কাউকে না কাউকে তো করতে হবে এই রাষ্ট্রে। কারণ সব দল যদি আমরা কেউ রাজনীতি করব না, হ্যাঁ, তাহলে তো চলবে না। রাজনীতিবিদ তো লাগবে দেশ চালানোর জন্য। তো এটা কি দেশের দায় নাই এই রাজনীতিবিদ? আমি মনে করি যে রাজনীতি অথবা দলের দায়িত্ব, আমি মনে করছি রাষ্ট্রের দায়িত্ব। বাবুল সারাদিন রাজনীতি করবে, বাবুল মাসে এত টাকা বেতন পাবে। আমাকে সনদে উল্লেখ নাই কেন? এইটাই আমি বলছি। এই যে সংস্কার কমিশন হচ্ছে, আমার একটা স্পষ্ট বক্তব্য এই বিষয়ে, যে সংস্কার কমিশন এমন একটা নির্ধারণ করে দেখ যে বিএনপির মতো দলে কারা কারা নেতৃত্ব দেবার যোগ্য। এখানে 5,000 লোক থাকলে তারা এটা যাচাই বাছাই করে 5,000 থেকে 2,000 লোক দিতে পারবে, তার এডুকেশন, তার ব্যাকগ্রাউন্ড, তার কন্ট্রিবিউশন সব মিলিয়ে, যে তুমি তোমার এই 2,000 লোকের ভিতর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করতে পারো, জেলা পর্যায়ে এটা করতে পারো। এটা একটা কমিশন থাকবে, পিএসসির মতো কমিশন। সবাইকে তো রাজনীতির নেতৃত্ব দরকার নাই, সবার তো রাজনীতি করবার দরকার নাই। আর যারা করবে, যারা কোয়ালিফাই, এটা করতে গেলেই তো আমরা বলবো যে আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন, রাজনীতির দলদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটা বললে হবে না। আপনি রাজনীতিবিদের দায়িত্ব নেবেন না, কিন্তু রাজনীতিবিদের সার্ভিস আপনি নিচ্ছেন। আপনি সব পেশায় আপনার রাষ্ট্র দায়িত্ব নেয়, তো রাজনীতিবিদ কি দেশের কাজ করে না? রাষ্ট্রের সরকারের যেটা হলো, কিন্তু এখন আসলে চলে কিভাবে? এখন চলে ওই যে যার যার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, নিজের খরচ দিয়ে চলে। আবার ওই যে যারা নিচের দিকে আছে, যারা একটু মানে নীতিহীন রাজনীতি করতে চায়, তারা চাঁদাবাজিও কেউ কেউ করে। তবে বেশিরভাগ শোনেন, আপনারা শুধু রাজনীতিবিদদের গালাগাল করতে পারবেন, আমি জানি,
এই যে তারা রাজনীতি করতে আসছে, ছোট ভাইরাও খুব চমৎকার কথা বলছে, এনসিপির কেউ ওইভাবে বলে না, স্বীকারই করতে চায় না। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা স্বীকার করি আমাদের দলে খারাপ লোক আছে, সব ভালো লোক নাই। শোনেন, আপনি মানে তেঁতুল গাছ লাগাইয়ে যদি আপনি আম আশা করেন, কিভাবে হবে? এই যে একজন রাজনীতিবিদ, তার টাকা লাগে না চলতে ফিরতে, তাহলে এই টাকাটা কে দেয়? কে দেয়? শুধু তাই না, আপনি না, শুধু আপনার কর্মী, সেও আশা করবে আমার নেতা খুব আদর্শবান নেতা হবে, আমার নেতা খুব সৎ নেতা হবে। আবার তার বিপদের দিনে, তার প্রয়োজনে আপনি যদি পাশে দাঁড়ায় 50,000 টাকা না দিতে পারেন বাবার চিকিৎসার জন্য, ওই নেতা বলবে, আরেকজন এসে ব্যবসায়ী দিয়ে দিবে, ওই নেতাই বলবে আরে পাইয়ে গেছি, এই আমার গোড়ার কিসের নেতা। এইটা মাইন্ডসেট, আপনি একদিন এটা পরিবর্তন করতে পারবেন না। আপনাকে একটা মনস্তাত্ত্বিক সামাজিক বিপ্লব লাগবে, আর এটা আপনি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সুইচ দিলে এটা হয়ে যাবে না, একদিন হবে না। সেটা শুরু করতে হবে, এবং সেটা রাষ্ট্রেরও দায়িত্ব আছে। আমি মনে করি যে রাষ্ট্রের একটা দায়িত্ব যে একটা রাজনৈতিক কমিশন হবে, সেই কমিশন ঠিক করে দিতে পারবে যে এনসিসির পলিটিক্স করার অধিকার যোগ্যতা কার কার আছে, হ্যাঁ, কার ব্যাকগ্রাউন্ডে কলঙ্ক আছে, সেটা তারা ঠিক করে দিবে। এখানে কোনো অসুবিধা নেই। এখন তার হলো নির্বাচন চলে আসলো, বিএনপি আসলে কি এরকম করবে? আলোক আমি করবে কিনা আমি জানি না, এটা বিএনপির মালিক মুক্তার একা তো আমি না, আমার মতামত এটা। আমি বললাম যে এটা হওয়া উচিত, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সবাই রাজনীতি করবার দরকার নাই তো, কেন সবাই রাজনীতি করবে? যার রাজনীতি করবার যোগ্যতা আছে, যার জ্ঞান আছে, যার সার্ভিস দেবার সক্ষমতা আছে, যার নিজের মানে সেই অবস্থা আছে, তিনি রাজনীতি করবেন। আর যার ব্যাকগ্রাউন্ড কলঙ্কযুক্ত, যিনি চাঁদাবাজি করেন, এটা তারাও খবর নেবেন, তিনি রাজনীতি করবেন না। জি, জাভেদ রাসিন, এই যে ডাকসু নির্বাচন নিয়ে সবাই খুবই, বিশেষ করে ছাত্র সংসদ, অন্যান্য বিশ্ববিদ্যালয়, ডাকসু নির্বাচন, বিশেষ করে নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগে হবে, এটা নিয়ে অনেকেই খুবই খুশি বা ভালো বাহবা দিল। কিন্তু হঠাৎ করে দেখলাম যে ছাত্র রাজনীতি ঘোষণা করা, মানে বন্ধ ক্যাম্পাসে, সেটা নিয়ে আপনাদের অবস্থান কি? সেটা তো হল রাজনীতি, হলে রাজনীতি বন্ধ করার কথা বলা হলে হচ্ছে। আমরা তো আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে, বাকচাষের পক্ষ থেকে, কিংবা আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা যদি বলি, আমরাও যেহেতু জুলাই যে গণ অভ্যুত্থান, সেটার একটা মূল স্পিরিট কিন্তু ছিল আপনার এই হলে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারেই। আপনি খেয়াল করে দেখবেন, যখন এই হলে হলে ছাত্ররা প্রতিরোধ গড়ে তুললো, প্রথম কিন্তু মেয়েদের হল থেকেই শুরু হলো। তারা যখন ছাত্রলীগের তৎকালীন প্রভাবশালী, অতি প্রভাবশালী নেতৃবৃন্দকে যখন হল থেকে বের করে দিল, তারা ছাত্ররা যখন, সাধারণ ছাত্ররা হলে তাদের যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো, তখন থেকে কিন্তু আন্দোলনটা একদম চূড়ান্ত রূপ নিল। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আপনার স্বাগত জানানোর জন্য, কিংবা এটাকে জারি রাখার জন্য, এই স্পিরিটটাকেও আমাদের জারি রাখতে হবে। যে যেহেতু ছাত্ররা চাচ্ছে না, এটা কিন্তু ছাত্রদের ব্যাপার যে তারা সেখানে ছাত্র রাজনীতি করতে দিবে কি দিবে না। আমরা বুয়েটের ঘটনা জানি, সম্প্রতি কুয়েটেও এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, খুন হয়েছে এটা নিয়ে। তো এটা আসলে ছাত্ররাই ডিসাইড করবে, এটা আমরা মনে করি ছাত্ররাই ডিসাইড করবে যে ছাত্র রাজনীতি কোন পর্যায়ে থাকবে, আদৌ থাকবে কিনা। বুয়েটে যেমন তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসেই চাচ্ছে না, তো এটা ছাত্ররা যদি মনে করে যে না, এটা ক্যাম্পাসে থাকা, হলে থাকা উচিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি সাধারণ শিক্ষার্থীদের এই অভিপ্রায়কে স্বাগত জানাই। এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সরকার সহ অন্য যারা রাজনৈতিক সংগঠন আছে, দল আছে, যে সকল ছাত্র সংগঠন আছে, তাদেরও আসলে সাধারণ ছাত্রদের এই অভিপ্রায়কে, এই মতামতকে স্বাগত জানানো উচিত, সম্মান জানানো উচিত। যে অ্যাডভোকেট আতিকুর রহমান, একই প্রশ্ন, ডাকসু নির্বাচন এবং হলে যে ছাত্র রাজনীতি বন্ধের যে কথা বলা হচ্ছে, কিভাবে দেখেন আপনাদের জামাতের? দেখুন, আমি এখানে ছাত্র সমাজকে দোষারোপ করব না। আমাদের দেশে ছাত্র রাজনীতির যে দিকটা আমরা দেখেছি বিগত সময়ে, আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাইও ছাত্র সংগঠনের সেন্টারে ছিলেন, আমি একটা সংগঠনের কেন্দ্রে ছিলাম। হল কেন্দ্রিক যে রাজনীতিগুলো হয়ে থাকে, এখানে গণরুমের সংস্কৃতি আছে, নির্যাতনের ভয়াবহ চিত্র সেখানে আমরা জানি। এখানে বড় ভাইকে না মারলে হলে কোনো সিট পাওয়া সেখানে যায় না, কিংবা রাজনৈতিক মিছিল মিলিয়ে যেতে বাধ্য করা হয়। মানে হল পলিটিক্স এমন হয়ে গেছে, অনেকটা তাকে মুসলেকা দিতে হয়। সেখানে আবার কেস টেবিল সিস্টেম আছে, ডাকা হয় সেখানে, কে হলে থাকবে কে হলে থাকবে না, কে মানে এই যে দিকগুলো আছে, ছাত্র রাজনীতির যে পজিটিভ দিকগুলো মানে হলে থাকার কথা ছিল দেশের ছাত্র সমাজ, সেগুলো বিগত সময়ে না, তার ভয় কাজ করে আদৌ সে অবাধ চলে আসে কিনা। এটা আসলে ভয় থেকে হয়েছে। যদি ভালো রাজনীতি করা যায়, যদি গুণগত পরিবর্তন আসে, না আমরা যে পাওয়ারে থাকি, আমরা সাধারণ স্টুডেন্টদের আমরা স্বার্থ রক্ষা, অধিকার রক্ষা করব, আমরা তাদের নিয়ে কাজ করব। আমরা এখানে ক্ষমতার আমরা দেখাবো না,
তার রাইটটুকু তাকে আমরা দেব। সে আমার দল করুক আর না করুক, আমাকে সাপোর্ট করুক আর না করুক, আমার মিছিলে আসুক আর না আসুক, তার একটা সে পাবে। কিন্তু বিশেষ করে বিগত 15 বছরে এমন হয়েছে যে ছাত্রলীগ না করলে কার হলে জায়গা নাই, সে থাকতে পারে না, সে নির্যাতনের শিকার হয়। আমরা আবরার ফাদ উদাহরণ আমরা দেখেছি, আবু বকরের ঘটনা আমরা জানি, যার জন্য আসলে স্টুডেন্ট ভয় পাচ্ছেন। যদি সেই জায়গা থেকে ছাত্র সংগঠন বেরিয়ে আসে না, আমরা এটি করব না, আমরা যেখানে থাকি না কেন সাধারণ ছাত্রকে নিয়ে আমাদের ছাত্র রাজনীতি, যদি সে অবস্থানটা তুলে ধরা যায়, আশা করি ধীরে ধীরে এই নেতিবাচক ধারণা থেকে স্টুডেন্টরা বেরিয়ে আসবে। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনি ছাত্র রাজনীতি করে এখন জাতীয় রাজনীতিতে আসছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার প্রিয় ক্যাম্পাস। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমাদের একসাথে আমরা। শোনেন, এই যে কথা বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মুক্ত বুদ্ধি এবং গণতন্ত্র চর্চার পাদপীঠ। আপনি সেই বিশ্ববিদ্যালয়কে যদি রাজনীতি প্রতিবন্ধকতা তৈরি করেন, এটা কাম্য হতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনও হল পলিটিক্স ছিল এইরকম। এই যে আমার ভাই আতিক যেটা বললো, এটা সত্য, হয় নাই তা না। আওয়ামী লীগের আমলে কেস টেবিল এইটা সেটা, আমাদের সময় কিন্তু বিষয়টা ওইভাবে ছিল না। আমি মানে নির্মোহভাবে বলতে পারি, হ্যাঁ, একজন ছাত্রনেতারা বা এই গণরুম এইটা ছিল না তা না। একটা ছাত্রনেতা সাপোর্ট করেছে, হলে উঠানোর জন্য ডাবলিং থাকতে বাধ্য করেছে, একজন সিঙ্গেল থাকতো। এই ঢাকা শহরে কত ছাত্র গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, রুট থেকে, শেকড় থেকে এসে তার কোনো থাকবার জায়গা নাই। আপনি ছাত্রনেতারা এদের একটা আশ্রয় হিসেবেও কিন্তু কাজ করেছে বিভিন্ন সময়ে, আপনি দেখেছেন, আমরা দেখেছি, অনেক হেল্প করেছি। হ্যাঁ, কখনো কখনো মিছিলে যাবার জন্য অনুরোধ করে, কিন্তু একেবারে কাউকে বাধ্য করে জোর করে তখন কিন্তু মিছিলে নেওয়া হয়েছে, এটা আমি স্পষ্ট বলতে পারি। এখন আপনি ওই যে চুন খায় মুখ পুরে আওয়ামী লীগের 15 বছরের শাসনের কারণে আপনি টোটাল ছাত্র রাজনীতি বন্ধ করে দেবেন, এখন ক্যাম্পাসে বন্ধ করবেন, এই হলে বন্ধ করছেন, আগামীকাল ক্যাম্পাসে বন্ধ করবেন, বুয়েটে হইতে পারবে না, কুয়েটে হইতে পারবে না। এটা তো বিরাজনীতিকরণের কথা হয়ে গেল। কিন্তু আমি এটা নিয়ে আতঙ্কিত। রাজনীতি, আপনার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার তো কোনো সমস্যার সমাধান হইতে পারে না। ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছে, সেই জন্য আপনি ফুটবল খেলা বন্ধ করে দিতে পারেন না। তো রাজনীতি, আমি একটা কথা বলি, যদি সুস্থ পরিবেশে প্রতি বছর ডাকসু হল সংসদ নির্বাচন হয় যদি, তাহলে কিন্তু ছাত্র রাজনীতির অবশ্যই গুণগত পরিবর্তন হবে। এখন আমি রাজনীতি বন্ধ, আপনি ডাকসু ইলেকশন দিবেন, সামাজিক সংগঠন শুধুমাত্র কি ডাকসু ইলেকশন করতে পারে হল লেভেলে? আপনি রাজনীতি যদি বন্ধ করেন, কারা নির্বাচন করবে? যুগে যুগে কালে কালে ডাকসুতে রাজনৈতিক সংগঠন নির্বাচন করেছে, সেখানেতে কাজ করতে পারবে না, সংগঠন থাকবে না, তো ডাকসু নির্বাচনটা কিভাবে হবে? স্বতন্ত্র সবাই, এটা তো কোনো কথা হতে পারে না। এটা হলো গুজামিলের একটা ব্যাপার। হ্যাঁ, যে আতিক যেটা বলেছে, আতঙ্ক আছে, অবশ্যই ছাত্রদের মধ্যে আতঙ্ক আছে। এবং এই ছাত্র রাজনীতিকে আপনি কিভাবে, আপনি যদি ছাত্র রাজনীতি না থাকতো, হ্যাঁ, আমরা 71 হইতো না। আপনি নিশ্চিত থাকেন 52, 62, 69 আমাদের গ্রেট অর্জনের অনেক কিছু আছে, আবার নেতিবাচক দিকও আছে। নেতিবাচকটাকে আমাকে ঝেড়ে ফেলে, আমাকে আতঙ্ক পরিহার করে, আমাকে কিভাবে ইতিবাচক সুস্থ রাজনীতির চর্চা করা যায়, সেই বিষয়ে আমাদের সবার মনোযোগ হবে। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে অন্য একটা প্রসঙ্গে যাব, প্রায় শেষের দিকে আমরা। শহীদুল ইসলাম বাবু, সেটা হলো আপনার নেতা দেশে আসছেন কবে? শুনতেছি বাড়ি খোঁজা হচ্ছে, শুনতেছি প্রথম থেকে দেখি বাড়ি খোঁজা হচ্ছে। দেশে আসবেনি না, আসার কোনো কারণ নাই। যত তাড়াতাড়ি সম্ভব উনি দেশে আসবেন, কিন্তু স্পষ্ট করে আমি এখন পর্যন্ত আমার কাছে তথ্য নেই যে সুনির্দিষ্টভাবে উনি কবে আসবেন। বাড়ি খোঁজা হচ্ছে তো ঠিক? নিশ্চয়ই উনি আসলে তো থাকতে হবে, ওনার থাকার মতো তার নিরাপত্তার ব্যাপার আছে, সামগ্রিক চিন্তা ভাবনা। শোনেন, আপনি তারেক রহমানকে সাধারণ গতানুগতিক কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে যে আপনি চিন্তা করেন, সেটা কিন্তু ঠিক হবে না, অন্যায় হবে। কেন হবে আমি বলি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধান রাজনৈতিক দল বিএনপি, সেই রাজনৈতিক দলের তিনি প্রধান কার্যত। হ্যাঁ, এবং যদি নির্বাচন হয়, মানুষ ভোট দিতে পারলে তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তার আছে। এখানে নানান ধরনের তার সিকিউরিটি অ্যানালাইসিসের ব্যাপার আছে, দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার হিসাব নিকাশ আছে। আপনি দুনিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক নেতৃত্বের ইতিহাস সব কিছু জানেন। এইগুলোও বিবেচনা করছে আমাদের পার্টি। এটা শুধু না একার ডিসিশন না, উনি কবে আসবেন, এটা আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি এবং নীতি নির্ধারণী কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়ে বলবো যে। আমরা শেষ পর্যায়ে ছোট ছোটকে উত্তর চাই, বিশেষ করে যে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও সন্তোষজনক নয়, সবাই আপনারা বলছেন। কিন্তু যে পুলিশ প্রশাসন আছে, এদেরকে দিয়ে, যে প্রশাসন আছে এদেরকে দিয়ে আপনি কতটা আশাবাদী যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকবে? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে, দল তো আমাদের 28 তারিখ হলেও আমাদের যখন জাতীয় নাগরিক কমিটি ছিল,
সেপ্টেম্বরে হয়েছিল গত বছর, তখন থেকে আমরা কিন্তু একটি বিষয় বলে এসেছি, পুলিশ প্রশাসনে যে আওয়ামী লীগের যারা সরাসরি ছাত্রলীগ করেছে কিংবা যারা আওয়ামী লীগের দোসর যারা এখনো রয়ে গেছে প্রশাসনে, পুলিশ প্রশাসনে বিশেষ করে, তাদের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমরা এই ব্যাপারে তৎকালীন সরকারকেও অনেক জোর দিয়েছি, আমরা এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি। এখন এই যে পুলিশ প্রশাসনের ভিতরে এই একটা অংশ তো রয়ে গেছেই, এছাড়াও যারা হচ্ছে এই পুলিশ প্রশাসনকে ঠিকমতো ফাংশন করতে দিচ্ছে না, পুলিশের নিজেরও একটা ভীতি ছিল আপনার অভ্যুত্থান পরবর্তী সময়ে, তাদের উপর যে ট্রমাটা গিয়েছে, তারাও একটা ট্রমাটাইজড অবস্থায় ছিল, অনেকদিন তারা কাজে ফিরতে দেরি করেছে। কিন্তু সব কিছু ছাপিয়ে ধরেন এখন তো সামনে নির্বাচনের দিকে যাচ্ছে, প্রশাসন একটা দিকে হেলে পড়ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গায়। এখন সেই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে নির্বাচন নিয়ে, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আমাদের সামনে। কারণ লেভেল প্লেইং ফিল্ড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না হয়, স্বাভাবিক না হয়, নির্বাচন নিয়ে যে সহিংসতা বাড়বে, নির্বাচন নিয়ে সহিংসতা যে পর্যায়ে যাবে, সেটা কিন্তু আমাদের বয়ে বেড়াতে হবে। এবং সহিংসতা মানে কারা করবে? সহিংসতা দলের ভিতরেই হবে। বড় বড় রাজনৈতিক দলগুলো যদি আমি বিএনপির কথা বলি, তাদের ধরেন নিজেদের এক একটা আসনে 4জন 5জন করে ক্যান্ডিডেট আছে, তাদের ভিতরে হবে, দলগুলোর ভিতরে হবে, একটা দলের সাথে আরেকটা দলের হতে পারে, আধিপত্য বিস্তার করে নিয়ে হবে। যেহেতু আমাদের নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি এটার ব্যবহার হয়ে আসছে, যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনি বললেন, আমি বললাম, সেটা যেহেতু আছে, সেটা যেহেতু আমরা দূর করতে পারি না, ওই বন্দোবস্তটা আমরা বদলাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা এই গত 1 বছরে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা কালো টাকা, পেশি শক্তির ব্যবহার যখন আসবে, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যখন আরও খারাপ হবে, এবং এটাকে কিন্তু আপনার বয়ে বেড়াতে হবে এর পরের যে সরকার আসবে তাকে, এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থাতেও। আতিকুর রহমান, আপনি কি মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি মানে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? আমি ব্যবস্থা আমি ব্যাপারে সন্দিহান। এখনো পর্যন্ত পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এগুলো কার্যকারিতা নাই। আমরা আজকেও দেখলাম বেশ কিছু কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, এটি সমাধান না আসলে। কারণ আদৌ পুলিশ কিংবা আইন কতটুকু এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা সন্দিহান পুলিশের কর্মকাণ্ড নিয়ে, এবং দেশে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার কথা, এখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা ভূমিকা আছে, সেটা এখনও লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন তিনি ফেয়ার ইলেকশন দিবেন, তিনি তো একা পারবেন না, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার গোয়েন্দা সংস্থা, তার পুলিশ সবাইকে নিয়ে করতে হবে। কিন্তু বাংলাদেশে বিদ্যমান অবস্থায় এটি সন্তোষজনক জায়গা আমরা নেই। আদৌ আমরা সুষ্ঠু নির্বাচন পাবো কি না, যথেষ্ট পরিমাণ সন্দেহ আমাদের মধ্যে আছে এখনও। আমরা মনে করি সরকারকে আগামী 6 মাস সময় ইলেকশনটাকে সুষ্ঠু করা নিয়ে ভূমিকা রাখা উচিত। যেখানে যেখানে সংস্কার প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন, যাতে করে কেউ কোনোভাবে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে দলীয় প্রভাবে প্রভাবিত না হয়। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি কখনো কোনো দলের দিকে ঝুঁকে পড়ে, তাহলে আপনি চাইলেও কিন্তু সব নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা মনে করি সরকারের দায়িত্ব আছে, দেখলাম বাহিনীরও দায়িত্ব আছে। বডি ক্যাম্প কিনছে পুলিশের জন্য, এটি অনেক কিছু কিনতে পারে, আপনি অনেক কিছু করবেন, যদি তারা আন্তরিক না হয়, এটি আসলে কখনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যে আমরা কাছে আবার অনেক ধরনের বুঝতে পারছি, তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্ট না আপনারা, কিন্তু ঠিক হতে হবে এবং কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়লে হবে না, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। শহীদুল ইসলাম বাবুল, আপনি কি বলবেন, কোন নির্দিষ্ট দলের প্রতি কি সরকার ঝুঁকে পড়ছে এরকম কোনো কিছু মনে হয় আপনার? সবাই জানে, আপনিও জানেন যে সরকারের প্রভাব কার বেশি। হ্যাঁ, সরকারের ডিসি, এসপি, ওসি কারা ফিট করেছে, কারা চেঞ্জ করেছে, এগুলো নিয়ে আমি কোনো তিক্ত আলোচনায় যাব না। সত্য কথা যেটা, মাঠ প্রশাসন কারা ফিট করেছে, কেমনে করেছে, কাদের কথায় চলছে, এইটা সবাই জানে। তবে এটা ঠিক ফিল্ড লেভেলে একটা অসমতা আছে মানুষের মধ্যে, যে এটা যে অস্বীকার করব তা না। বেশিরভাগ মানুষ একদিকে, খুব কম মানুষ অন্যদিকে, এটা সত্য। এখন এইখানেই কম মানুষের নিরাপত্তা দেওয়ার এটা প্রশাসনের দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে। এখানে হয় কি, নির্বাচন অটোমেটিক, আর আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচন করে না, নির্বাচন মানুষই করে আসলে। আপনি 91 নির্বাচন দেখেন, 96 নির্বাচন রাজনৈতিক দল করে। এই গুরুত্বপূর্ণ দেখেন, আমি বলি ঠিক মতো নির্বাচন কেন্দ্রে তারা নিজেরা সংযমী না হয়, একদম শোনেন সংযমী কখন, আমি বলি হেড টু হেড ইলেকশন হয়েছে 91-এ বিএনপি আওয়ামী লীগ,
খুব একটা সংঘাতের খবর কিন্তু আপনি পান নাই। 96-এ হয়েছে, 2001-এ হয়েছে, হেড টু হেড আওয়ামী লীগ এবং বিএনপি, খুব একটা সংঘাতের খবর পারেন নাই। আপনি প্রশাসন কোথায় কতটুকু কয়জন পুলিশ থাকে একটা কেন্দ্রে বা নির্বাচন পূর্বে, সেটা আমরা রাজনৈতিক, আমি মনে করি বিএনপি, জামাতে ইসলাম বা এনসিপির মধ্যে রাজনৈতিক সংঘাত নির্বাচনে খুব একটা হবে না, আমি আশা করছি। তবে এখানে একটা পরাশক্তি আছে, কি বলে পতিত শক্তি, তারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্যে, তারা বা নাশকতা করবার জন্য নিশ্চিতভাবেই তারা চেষ্টা করবে, নিশ্চিতভাবে চেষ্টা করবে। এবং ভাই ওই জায়গায় রাসিন যেটা বলেছে বিএনপি ইনফানে, সেটাও আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ, আমরা আশা করি। কিন্তু পতিত শক্তি স্যাবোটাইজ কোথাও কোথাও বেশি করতে পারবে, কোথাও কম করতে পারবে, কারণ তাদের মেশিনারিজ, তাদের সেট আপ, এই জায়গাটা হ্যান্ডেল করা সবচাইতে গুরুত্বপূর্ণ। যে প্রশিক্ষণ হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছি, এগুলো তো আশঙ্কাজনক আসলে। আর এই যে যারা বিবদমান, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করব, আমি মনে করি না এটা খুব বড় চ্যালেঞ্জ। শহীদুল ইসলাম বাবুল, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। জাবেদ রাসিন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই।